বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীদের অভিযোগ তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীরা। সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারণার দিনে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। বিভিন্ন পদে নমিনেশন দিয়ে সব বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন গ্রুপের সামাজিক সংগঠনে বিভক্ত। এটাই হচ্ছে বিউটি, গণতন্ত্রের বিউটি এটাই। এর মাঝে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় নেতৃত্ব চয়েস করবে স্বাধীনভাবে। এদিন প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যান। পরে গণমাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমনভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন 38 জন। এদিকে ডাকসু ও রাকসুর ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে নির্বাচন কমিশনে আপিল করেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। তবে ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি। এদিকে রাকসু নির্বাচনের ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মনোনয়নপত্র সংগ্রহের সময়ও 5 দিন বাড়ানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করেছেন নির্বাচন কমিশনে। সোমবার পর্যন্ত জাকসু নির্বাচনে 276 মনোনয়ন যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি। সিনেটেও যেহেতু আমি দাঁড়াচ্ছি, এই জায়গাগুলো নিয়ে কথা বলার যে একটা বন্দোবস্ত আছে সিনেট, সেখানে আমি কথা বলতে চাই এবং অবিলম্বে সিনেট সহ সবগুলো যেই প্রতিনিধিত্বমূলক ফোরাম আছে যেখানে আসলে পলিসি মেকিং হয় সেগুলোর নির্বাচন হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে প্রায় 35,000 শিক্ষার্থী আছে। প্রত্যেকটা এই শিক্ষার্থীর যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি হবে আমার প্রধান ইশতেহার আর কি। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সাথে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। ভোটের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। এই শিডিউলের পরবর্তী তারিখগুলো আপনাদের আগামীকাল আমরা জানিয়ে দিতে পারব। আমাদের মিটিং চলছে, আমরা আবার মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসার পরে ইলেকশনের তারিখ এবং পরবর্তী অন্যান্য যে তারিখগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারব। প্রথম দিন 6 জন ও দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 10 জন। এর আগে গত 28 জুলাই দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুরো দেশ এখন নির্বাচনমুখী। কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করলে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নিয়ে বিএনপির মধ্যে কোনো সংশয় নেই।
তার আশা জুলাই ঘোষণাপত্রের মতো সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে গুলশানের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশ নির্বাচনমুখী, তাই কারো পক্ষে জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার সুযোগ নেই। অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে, কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। খসড়া প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া সহ কিছু বিষয়কে অযৌক্তিক দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের সাথে পরবর্তী বৈঠকে বিকল্প প্রস্তাব তুলে ধরবে বিএনপি। যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে, সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরও দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানা কায়দায় এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। বিএনপি নেতারা শেখ হাসিনা ও তার দল যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ ব্যাপারে শিল্পী পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নির্বাচন পরবর্তী সরকার জুলাই সনদ ও সংস্কার বিষয়ে কর্ণপাত না করলে এর মাশুল দিতে হবে বলে সতর্ক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে কি ভূমিকা রাখছে তা জনগণকেও খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার ঐকমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, নানা বিষয়ে সংকটে পড়েছে জুলাই সনদ। প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা বিষয়ে সিরডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তার বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানান বক্তারা। যেই তিন জোটের রূপরেখা দেখেছি, আসলে ক্ষমতায় আসলে তারা এগুলো বাস্তবায়ন করে না। অতএব যে ধারাগুলো এই সরকার এবং মহামান্য রাষ্ট্রপতির দ্বারা বাস্তবায়নযোগ্য সেগুলো যেন বাস্তবায়ন করে দেয়। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন এই সুবিধাবাদী চিন্তা, তখন তাদের প্রতি ভরসা রাখাটা কঠিন। এটা নিয়ে কি কিছু লেখা আছে কিনা যে আমাদের বিচার কাজটা যাতে চলমান থাকে এবং সরকার যাতে দুনিয়া উল্টে যাক, এই বিচার কাজগুলো যাতে সমাধান করে। এ সময় প্রধান উপদেষ্টার ঐকমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদে সুপারিশগুলো বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। আজকে আমরা যে ধরনের অবস্ট্রাকশনস, নেগেটিভ এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, এটা সেদিন আমরা কল্পনাও করিনি, এই 9-10 মাস আগেও কল্পনা করিনি। রাজনৈতিক অঙ্গনের বর্তমান বিতর্ক বা দ্বিধাদ্বন্দ্ব কেবলমাত্র এই সংস্কার বিষয়ক সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না। এখানে দৃশ্যমান, অদৃশ্যমান আরো অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। সংলাপে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের সার্থকতা নির্ভর করছে এটি বাস্তবায়নের উপর। যে এই যে সনদটা রক্তস্নাত, তা আমি আশা করি আমাদের সম্মানিত রাজনীতিবিদরা
এর প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা আত্মত্যাগ করেছে তার প্রতি তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে ব্যাপারে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা সকলেই আমাদের অবস্থান থেকে সোচ্চার হব। রাজনীতিবিদরা যদি এর প্রতি কর্ণপাত করে তাদেরকে মাসুল দিতে হবে এবং দুর্ভাগ্যবশতের সাথে হয়তো আমাদেরকে নাগরিকদেরকে মাসুল দিতে হবে। আমরা আশা করি যে আবারও যেন আমাদেরকে মাসুল দিতে না হয়। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর সাধারণ নাগরিকদের নজর রাখার আহ্বানও জানান সুজন সম্পাদক। তৃতীয় দিনে সংসদীয় আসনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাওশাদ 60টি আপত্তি ও 50টি পরামর্শ সহ মোট 309টি আবেদনের ওপর শুনানি করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের শুনানি অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে 4টি আসন পুনর্বহালের দাবি জানিয়ে 2 জেলার প্রতিনিধিরা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। 2001 সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় 4টি সংসদীয় আসন ছিল। 2008 সালে মানিকগঞ্জে 1টি আসন কমিয়ে 3টি করা হয়। এই আসন সংখ্যা বাড়িয়ে 2001 এর মতো 4টি আসন করার জন্য দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ 3, 4, 5 আসনকে 2008 সালের পূর্ববর্তী সময়ে বিন্যাসে ফেরত যাওয়ার দাবি জানান বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে বলে রায়ের রিভিউ শুনানিতে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, কারণ তার রায়ের ভিত্তিতে ৫৫ সংশোধনী আনা হয়েছিল। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়কে ঢাল হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024 সালে জাতীয় নির্বাচন করে। তবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক, নওগাঁর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের পক্ষে মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সেই রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 7 জন বিচারপতি ওই রায় দিয়েছিলেন। এর মধ্যে যে 4 জন বাতিলের পক্ষে রায় দেন তারা সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হন। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়। এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করা হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সোমবার রাতে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 25 জনের মধ্যে 9 জন বিচার
বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে। 5 আগস্টের পর 2200 পলাতক বন্দীর মধ্যে এখনও 700 জন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 69 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ 9 জঙ্গি রয়েছে। কারা অধিদপ্তরে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বাংলাদেশের কারাগারের নাম বদলে ফেলা হচ্ছে বলেও জানান তিনি। আইজি প্রিজন জানান, কারাগারে খাবারের মান উন্নয়ন ও মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিগত 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগারে সংশোধনের বিষয় গুরুত্ব দিয়ে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে। জেলে খাবারের মান উন্নত করা সহ মোবাইল ও মাদক বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন। 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছে রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস। আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে। ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে। এটা আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত 1 বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে। মোতাহের হোসেন বলেন, 5 আগস্টের পর জেল পালানো বন্দীদের মধ্যে এখনও 700 জন পলাতক রয়েছে। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাবন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় কারা অধিদপ্তর, কিন্তু চিকিৎসকের অভাবে তা করা যাচ্ছে না। আমাদের টোটাল 141 জন ডাক্তার অথরাইজ, আর আমাদের পোস্টেড আছে 2 জন মাত্র ডেপুটেশনে আছে, এবং বাকি প্রায় 103 জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি। কারাগারের উন্নয়নে 1500 কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। লুট করা অস্ত্র দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে ডাকাতদের আস্তানায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খালটি পুনঃখনন ও দূষণমুক্ত করার আগে দখলমুক্ত করা হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকাত দল নয়ন পিয়াস গ্রুপের 30 থেকে 35 জন এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয়দের নিরাপত্তার জন্য এ বছর 22 আগস্ট এই অস্থায়ী ক্যাম্পটি চালু করা হয়। হামলাকারী ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা কেরানীগঞ্জে সুভাড্ডা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় সৈয়দ রিজওয়ানা হাসান জানান, গত সরকারের আমলে এই খাল নিয়ে 17.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প কাটছাট করে 317 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং বর্জ্যটা ব্যবস্থাপনা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে। তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে 1700 কোটি টাকার একটা প্রজেক্ট
মনিটর করতে ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা 317 কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনব। খালকে দখলমুক্ত রাখতে খালের পাড়গুলো ঢালাই করে দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাও অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ। তিনি ছাড়া এই দিন ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম ও মিডফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান সাক্ষ্য দিয়েছেন। ডিরেকশনটা ছিল উপর থেকে নিচে, তার মাথায় লেগে পেছন দিয়ে বের হয়েছে, তার এইখানে লেগে পেছন দিয়ে বের হয়েছে। অর্থাৎ সাধারণ যে ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরালে সোজাসুজি, সেটা নয়। এর থেকে ওনাদের ধারণা এবং যারা জখমী তারাও বলেছেন যে এটা হেলিকপ্টার থেকে অথবা বাড়ির উঁচু ভবন থেকে গুলি করা হয়েছে। ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের নড়বড়ে আইন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান 15% নয়, ব্যবসায়ীরা রাজি থাকলে সিঙ্গেল রেটে ভ্যাট নিতে চায় এনবিআর। সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ে আলোচনায় গবেষকরা জানান এলডিসি থেকে উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। 2026 সালে বাংলাদেশ ও নেপাল একই সাথে স্বল্পোন্নত দেশের তকমা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে। তবে নেপালের কর সংগ্রহের হার বাংলাদেশের চেয়ে বেশি। ফলে এলডিসি থেকে উত্তরণ দেশের রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছে সিপিডি। কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার নিয়ে আলোচনায় গবেষকরা জানান হার যাই হোক রাজস্ব আদায় বাড়াতেই হবে। ভ্যাট ইভেশন যেটা হচ্ছে এটাকে যদি অ্যাড্রেস করা যায়, মাত্র 8% ভ্যাট ইভেশন করলেই এটাকে যদি 15 থেকে 10% নিয়ে আসা হয় তাহলে ওটা কভার করা সম্ভব। প্রচুর ইভেশন হচ্ছে বিপুল পরিমাণে, এটাকেও যদি আংশিকভাবেও করা যায় তাহলেও কিন্তু এর যে জাস্টিস পয়েন্টটা সেটা আর একটু বেটার স্প্রেড করা সম্ভব। এনবিআরও চায় রাজস্ব সংগ্রহ বাড়াতে। সেই লক্ষ্যে ভ্যাট হার প্রয়োজনে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। কথা বলেন ভ্যাট আইন নিয়েও। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না। বিজনেস কমিউনিটি যদি একমত হয় আমরা সিঙ্গেল ভিএটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। প্রয়োজনে আমরা দুটো রেট করতে পারি, কিন্তু সিঙ্গেল রেট ভিএটি করার কোনো বিকল্প নেই। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। অনুষ্ঠানে কাস্টমসকে দুর্নীতির আখড়া উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন কর কর্মকর্তাদের হাতে তাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। চাকরিজীবীরা ট্যাক্স দিলেও ব্যবসায়ীরা এখনো সবাই কর দিচ্ছে না বলেও জানান বক্তারা।